একদম ভোরবেলায়, খুব আনইউজুয়াল। আদালতের সময় সাধারণত 9টার থেকে শুরু হয় বা 10টা, একদম দেখলাম যে ভোর 7টার সময় একটা প্রিজন ভ্যানে করে সেনাবাহিনীর 14 জন কর্মকর্তাকে আইসিটিতে নিয়ে আসলো। প্রথম বিতর্ক হলো যে আইসিটিতে কেন সেনা সদস্যদের বিচার হবে, এটা হলো এক নাম্বার। আর দ্বিতীয় হলো যে এই যে মামলাটা হলো, আইসিটিতে কি এই মামলাগুলো হওয়া যায় কিনা, কারণ আইসিটি তৈরি হয়েছিল কেন, এই প্রেক্ষিতে আপনার একটা বিশেষজ্ঞ মতামত চাই। আমাকে তো বলছেন? জি মনি ভাই, জি ধন্যবাদ আপনাকে। আমি একদম বিষয়টা মানুষের যেন বুঝতে পারে, একটা সাধারণ মানুষের জন্য বুঝতে পারে সেইভাবে বলি। আপনাকে দেখেন যে যেই কোনো একটা আইন করা হয়, সেই আইনের একটা পারপাস থাকে, একটা প্রিয়াম্বল থাকে যে এই আইনটা কেন করা হচ্ছে। তো 1971 সালের 16ই ডিসেম্বর যখন বাংলাদেশ স্বাধীন হয়, 72 সালের 4th of নভেম্বর বাংলাদেশ এটি কনস্টিটিউশন মানে প্রণয়ন করে। ঠিক নভেম্বরের পরে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এরপরে যায় কিন্তু 73 সালে আমাদের বাংলাদেশের মহান জাতীয় সংসদে আইসিটি অ্যাক্ট, অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে একটি আইন তৈরি হয়। তো সে আইনটি কেন করা হয়েছে, কি পারপাসে, কাদের বিচার করার জন্য করা হয়েছে, সেটা আপনি যদি একটু গাইটা দেখেন, 1973 সালের সংসদে 17টি কার্য দিবস এটার উপরে আলাপ আলোচনা হয়েছে, বিভিন্ন নেতায় বক্তৃতা দিছে, পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা হয়েছে। সেটা যদি দেখেন আপনি দেখবেন যে 1971 সালের 26শে মার্চ থেকে 1971 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত সময়ে বাংলাদেশের যে সরকার ছিল, এই সরকার অ্যাক্টিভ ছিল না। কেন ছিল না? দেশের ভিতরে তারা থাকতে পারেনি, অকুপাইড ল্যান্ড ছিল বাই দ্য পাকিস্তানি জান্তা এবং জামাত, তারপরে আল বদর, আল শামস, রাজাকার, নেজামে ইসলামী এবং মুসলিম লীগ, তার গুন্ডারা বাংলাদেশকে দর্শন করছিল, বাংলাদেশের নারীদেরকে গনিমতের মাল হিসেবে পাকিস্তানিদের হাতে তুলে দিচ্ছিল। বাংলাদেশের সরকার তখন মুজিবনগরের বৈদ্যনাথ তলায় যখন তারা শপথ নেয়, সেখান থেকে ভারতে গিয়ে তাদের কার্যালয় করে প্রবাসী সরকার হিসেবে রাষ্ট্র চালিয়েছে। অর্থাৎ একটা রাষ্ট্র হইতে গেলে 4টে জিনিস দরকার। এক হলো জনগণ, 2 হলো সরকার, 3 হলো এই ভূখণ্ড, আর 4 হচ্ছে সার্বভৌমত্ব। আমাদের সরকারও ছিল, জনগণও ছিল, আমাদের জনসংখ্যাও ছিল, কিন্তু আমাদের সার্বভৌমত্ব ছিল না। কারণ আমাদের তখন অকুপাইড ল্যান্ড পাকিস্তানিরা অকুপাই করে রাখছে, আমরা যুদ্ধ করতেছিলাম, যার কারণে আমরা ওই যুদ্ধকালীন সময়ে 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত এই অপরাধের বিচারগুলো করতে পারিনি। এবং আন্তর্জাতিকভাবে বলা আছে, কোন দেশে যদি যুদ্ধকালীন সময়ে 4 রকমের অপরাধ হয়, অর্থাৎ অ্যাগ্রেশন, অর্থাৎ একটা দেশ যদি আরেকটা দেশকে জোর করে দখল করে ফেলে, অথবা মানবতার বিরুদ্ধে অপরাধ। মানবতার বিরুদ্ধে অপরাধ বলতে নির্বিচারে মানুষ হত্যা, নির্বিচারে মানুষ দর্শন, নির্বিচারে বাড়িতে অগ্নিসংযোগ, মানুষকে ধর্মান্তরিতকরণ, এইরকম ভাবে যদি হয় তাহলে সেটা। আরেকটা হলো গণহত্যা, কোনো একটা বিশেষ গোষ্ঠী বা ধর্ম বা জাতিকে সিস্টেমেটিক্যালি ধ্বংস করে দেওয়ার যে ব্যবস্থা, সেটা হচ্ছে গণহত্যা। আরেকটা এই বিষয়গুলোর বিচার করার জন্য তখন কোনো বোর্ডই রাষ্ট্রে থাকে না, সেই জন্য আন্তর্জাতিকভাবে ওইটা স্বীকৃত। সেই জন্যই বাংলাদেশের মহান জাতীয় সংসদ 1973 সালে এই আইনটি করে, যে আইনটি পরবর্তীতে নানানভাবে সংশোধিত হয়েছে কন্টেম্পোরারি কন্টেস্টে বিচার করার জন্য। কিন্তু কোনোভাবেই 1971-এর 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বরের পরে এই মামলায় বিচার করার কোনো সুযোগ নাই। তবে একটি সংশোধনী এই বিচারে এসছে, সেখানে বলা হয়েছে ভবিষ্যতেও যদি এইরকম যুদ্ধ অবস্থা তৈরি হয়, অর্থাৎ বাংলাদেশ যদি পরাধীন হয়ে যায়, যদি যুদ্ধ করে, যদি ভারতের কাছ থেকে, পাকিস্তানের কাছ থেকে, আমেরিকার কাছ থেকে আবার মুক্তযুদ্ধ করে যদি আমাদেরকে যদি দেশ স্বাধীন করতে হয়, সেই ক্ষেত্রে যদি এরকম ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে এই মামলার এই আইনটি ব্যবহার করা যাবে। এখন 2024 সালের
জুলাই মাস থেকে আগস্ট মাস পর্যন্ত যে 16-17 দিন বা 25 দিন সময়, এই সময়ে কিন্তু বাংলাদেশে কি এরকম কোনো যুদ্ধ চলেছিল? অন্য দেশ কি বাংলাদেশকে দখল করেছিল? বাংলাদেশকে কি সারা বাংলাদেশে আগুন ও নৃশংসতে বাহিনী করছিল? আওয়ামী লীগ তো একটা বাড়িও জ্বালায়নি, একটি রাস্তাও ভাঙেনি। আওয়ামী লীগের তো লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক আছে, তারা তো রাস্তায়ও নামেনি। তার মানে হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের মানুষের জীবন এবং সম্পদ রক্ষা করা। এই জীবন এবং সম্পদ রক্ষা করতে গেলে রাষ্ট্রকে যদি ফোর্স ইউজ করতে হয় সেটা লেজিটিমেট। শুধু বাংলাদেশে না, আজকে যদি অস্ট্রেলিয়াতে এক দল লোক পুলিশকে যদি বেদম প্রহার করা শুরু করে, সাথে সাথে পুলিশ গুলি করে দিবে। আপনি দেখেন সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে পুলিশকে আর্মিকে আক্রমণ করে নাই, তারপরেও কিন্তু সেখানে 5 জন লোককে গুলি করে হত্যা করা হয়েছে। তো এদেরকে কারা মারছে? আর্মি তো বিজ্ঞপ্তি দিয়া বলেছে আমরা ফোর্স প্রয়োগ করতে হয়েছে, সেখানে জানমাল ক্ষতি হয়েছে। তার মানে হচ্ছে কি, মানুষকে হত্যা করা এটা তো নতুন কোনো কাহিনী না। রাষ্ট্র প্রয়োজন হইলে আপনার রাষ্ট্রকে ফোর্স ইউজ করতে হবে। এখন এই ফোর্স ইউজ করাটাকে যদি গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, অ্যাগ্রেশন, যুদ্ধ অপরাধ হিসেবে আপনি বিচার করতে যান, সেটা হলো ওদরপিণ্ড বোদর গায়ে চাপানো। এখন এই যে অন্যায়টা হচ্ছে, এই যে অপরাধটা হচ্ছে, বাংলাদেশের কোনো মানুষ এই আদালতের প্রতি, এই বিচারের প্রতি, এই মামলা যে এখানে চলে এটার প্রতি কারো আস্থা নাই। কারণ এই বিচার, এই মামলা, এই আদালতে এইভাবে চলে না। কেন চলে না আমি যেটা ব্যাখ্যা করলাম, যে এটা শুধুমাত্র করাই হয়েছে 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর 1971 সালের যুদ্ধ অবস্থায় যে বিচার করতে পারেনি তার জন্য। 2024 সালে আগস্ট মাসে এবং জুলাই মাসে বাংলাদেশে একটি লেজিটিমেট গভর্নমেন্ট ছিল, এবং ওই বাংলাদেশের যে পতাকা ছিল, যে মানচিত্র ছিল, যে সংবিধান ছিল, যা ছিল, যে আইন ছিল, সেটা কিন্তু এখনো আছে। তার মানে দেশ বদলে যায় নাই। দেশ এখনো প্রজাতন্ত্রী বাংলাদেশ আছে, সংবিধান এখনো 72-এর সংবিধান আছে, পেনাল কোড এখনো আগেরটা আছে, সাক্ষী আইনও আগেরটা আছে, কোনো কিছুই কিন্তু বদলে নেই। যেহেতু কোনো কিছুই বদলে নাই, এই দেশ নতুন করে স্বাধীনও হয় নাই। সুতরাং এই দেশে কোনো যুদ্ধ হয় নাই। এই যুদ্ধ যেহেতু হয় নাই, যুদ্ধাপরাধীদের বিচারের সাথে এই বিচার চলে না। যদি কেউ বলে চলে, সে হয় পাটপার, সিটিংবাজ, দাপ্পাবাজ। এখন ডক্টর ইউনূস একটা কিছু তো করতে হবে। সারা বছর আমেরিকার তাবেদারি করছে, আমেরিকা তাকে নোবেল এনে দিছে, শান্তিতে নোবেল দিছে। দেখেন না অং সান সুকি এক শান্তিতে নোবেল পাইয়া তার মানে লক্ষ লক্ষ রোহিঙ্গারে বাংলাদেশে ঢুকাই দিয়া ওই জাতিসংঘে তার বিরুদ্ধে বিচার হয়। ডক্টর ইউনূসের বিরুদ্ধেও বিচার হবে। সেই বিচার আমরাই করব, অপেক্ষা করেন। আমরা শুধু ওই বাংলাদেশে না, সমগ্র বিশ্বে আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি, আমরা তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসব। এখন আপনি যে কথাটি বলতেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সকল দলের কাছে গ্রহণযোগ্য বা সব কনস্টিটিউশনকে ফলো করা যায়, সেটি হলো যদি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি এখন আছেন, ইনি তো বিচারপতি আছেন, উনি তো আর পদত্যাগ করেন নাই বা উনি তো বাইর হয়ে যান নাই, তাকে দিয়ে তো হবে না। তাহলে কাকে হবে? তার আগের জন কে ছিল? ওবায়দুল হক শাহিন। তো যদি ওবায়দুল হক শাহিনকে যদি বিএনপি না মানে, অথবা এর আগে কে ছিল উনাকে যদি আওয়ামী লীগ না মানে বা বিএনপি না মানে, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমাদের একটা শূন্যতা তৈরি হবে। ওখানে বলা আছে সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি তার দায়িত্বের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় তত্ত্বাবধায়ক হইতে পারেন, যেটা ইয়াজউদ্দিনও নিয়েছিল। তা এবং ইয়াজউদ্দিন যখন নিয়েছিল তখন তো ইয়াজউদ্দিন রাষ্ট্রের প্রধান হয়েছেন, সরকারেরও প্রধান হয়েছেন। ঠিক তেমনি ভাবে এখন আমাদের যে প্রেসিডেন্ট আছে, ইনি লেজিটিমেট একটা পার্লামেন্টের মেম্বারদের মাধ্যমে নির্বাচিত রাষ্ট্রপ্রধান। সুতরাং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ফিরে আসে, তিনি হবেন সবচাইতে বেস্ট পারসন টু বি দা হেড অফ স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ হেড অফ গভর্নমেন্ট। অর্থাৎ তার নেতৃত্বেই একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে পারে। এবং আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার একটা ফান্ডামেন্টাল স্ট্রাকচারে বলা হয়েছে যে সামরিক যে আমাদের বিভাগ, অর্থাৎ আমাদের যে সশস্ত্র বাহিনী বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়টি অটোমেটিক্যালি প্রেসিডেন্ট অধীনে থাকে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে বিদ্যমান থাকে। তো সেহেতু তার মানে তার হাতে আর্মি আছে, তিনি কনস্টিটিউশনালি বৈধ একটা পন্থার ভিতর দিয়ে নির্বাচিত হয়েছেন। তাহলে যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে হয়, ডক্টর ইউনূস ফিট এবং ওটার জন্য ফিট না, এটার জন্য ফিট হচ্ছেন এই আমাদের প্রধান
রাষ্ট্রের যিনি প্রধান, সেই জন্য আমরা মনে করি রাষ্ট্রপতিকে এই দায়িত্ব দেওয়া যাইতে পারে, যদি সকল দল ঐক্যমত্য পোষণ করে। আর তৃতীয়ত আরেকটি বিষয় হচ্ছে, এখন যে এই যে বিচারটা চলছে, মনে করেন যে একটা বিচার, ওই বিচার চলাকালীন সময়ে আপনি খেয়াল করেন ন্যাচারাল জাস্টিস বলে যেটাকে বোঝায়, অর্থাৎ ন্যাচারাল জাস্টিসের মূল কথাই হলো, আপনি যদি কোনো মামলায় সংক্রুদ্ধ হন, তাইলে আপনি সেই মামলার বিচারকও হইতে পারবেন না, উকিলও হইতে পারবেন না। কথা বোঝেন, নিরপেক্ষ বিচার শব্দটার অর্থ হলো এখানে নিরপেক্ষতা থাকবে। এখন আপনি বিচার করতেছেন, এই যে মনে করেন যে আমাদের আর্মির 14-15 জন জওয়ানকে, জওয়ান না, মেজর, অফিসার। মেজর মেজর এরা সবাই, কেউ ব্রিগেডিয়ার, কেউ মেজর, কেউ মেজর জেনারেল, এরকম এই লেভেলের 15 জনকে সিস্টেসরের মতো ধইরা পুলিশ ভ্যানে কইরা আপনি যে জেলে উঠাইলেন, মানে কোর্টে নিয়ে গেলেন, এটা বাংলাদেশ রাষ্ট্রকে কি ইঙ্গিত দিচ্ছে? বাংলাদেশ রাষ্ট্রকে একটা ইঙ্গিত দিচ্ছে, সেটা আমি অ্যাডভান্স বলে রাখি। সেই ইঙ্গিতটা হচ্ছে যে ডক্টর ইউনূস এবং এই যে আমেরিকার সাথে তার যে চুক্তি, ওই চুক্তি অনুসারে আমরা জানি আমেরিকার সাথে ডক্টর ইউনূস আসার পরে একটি চুক্তি করেছে। ওই চুক্তির ক্লজ গুলা প্রকাশ করা যাবে না, কিন্তু কাজকর্মের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি এটাকে বলে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। সেই এগ্রিমেন্টের শর্ত অনুসারে বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করে দিতে হবে, ধ্বংস করে দিয়ে এটা প্যারামিলিটারি আনসারের মতো একটা ফোর্স গঠন করতে হবে। সেই ফোর্সের অলরেডি ট্রেনিং পাকিস্তানে এবং আফগানিস্তানে চলতেছে। ওখান থেকে জামাতের লোকদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, তারা ওখান থেকে এসে আর্মির দায়িত্ব নিবে। আর বর্তমান আর্মি যারা আছে, যে অবস্থায় আছে, এটাকে প্যারালাইজ করে দেওয়া হবে। তার অংশ হিসাবেই এইসব বিচার আদালতে তাদেরকে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশে যুদ্ধ ছিল না, যুদ্ধ যদি থাকতো তাহলে আর্মি যুদ্ধ করতো, যুদ্ধ করলে যুদ্ধ অপরাধ হইতো, তারপরে না তাদের বিচার করতে হতো। এখন বাংলাদেশের আর্মি যেহেতু রাষ্ট্র বিদ্যমান, তারা এখন সামরিক শাসন জারি আছে। সেই সামরিক শাসন জারি অবস্থায় যদি আর্মির কোনো অপরাধ হয়, 1952 থেকে 56 সালে আর্মি অ্যাক্টের মধ্যে যে কথাবার্তা বলা আছে, সেখানে বলা আছে কোনো, মানে যারা চাকরিতে সার্ভিসে আছেন, এইরকম আর্মি যদি কোনো অপরাধ করে, সেই অপরাধের বিচার আর্মি অ্যাক্টের অধীনে হবে। তো এখন আর্মি অ্যাক্টের অধীনে না কইরা যুদ্ধ অবস্থায় যেরকম অপরাধ করলে, যুদ্ধ অপরাধ করলে যে বিচার হয়, সেই বিচার এখন হচ্ছে। আপনি যদি একটা পাগলা কুত্তাকেও বাংলাদেশে জিজ্ঞেস করেন যে বাংলাদেশে কি যুদ্ধ অবস্থা ছিল, কেউই বলবে না। কারণ বাংলাদেশ অর্থনীতিতে পুরা বিশ্বের মধ্যে, যে উন্নয়নশীল বিশ্বের মধ্যে বাংলাদেশের পজিশন সব সময় গত 15 বছর 1 থেকে 5-এর ভিতরে ছিল। তাইলে বাংলাদেশে উন্নয়ন ছিল, অর্থনীতি ফ্লারিশ করতেছিল। আপনাকে যদি বলি ট্রান্সপোর্টেশন, কমিউনিকেশন, হেলথ, স্যানিটেশন, এবং বাংলাদেশে আপনি জানেন যে মানুষের গড় আয়ু 73 বছর। দক্ষিণ পূর্ব এশিয়াতে 72 বছরের উপরে কারো নাই, কিন্তু আমাদের 73 বছর। আমাদের 100 ভাগ বাচ্চা স্কুলে যায়, আমাদের 100 ভাগ মা 6টা রোগের টিকা পায়, আমাদের প্রত্যেকটা ইউনিয়ন সদরে একটা করে হসপিটাল স্থাপিত হয়েছে, আমাদের প্রত্যেকটা গ্রামের সাথে ইউনিয়ন, ইউনিয়নের সাথে থানা, থানার সাথে জেলা, জেলার সাথে বিভাগ, বিভাগের সাথে আমাদের রাজধানী শহরের কমিউনিকেশন ইজি হয়ে গেছে। পৃথিবীর বড় বড় দেশ যা করতে পারে না, আমরা তাই করে দেখিয়েছি পৃথিবীকে। অল্প সময়ের ভিতরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে, তখন অতি দরিদ্রের লোক সংখ্যা ছিল 40% মোট জনগোষ্ঠীর, সেটাকে আমরা কমিয়ে নিয়ে এসেছিলাম 5%-এ। এখন ডক্টর ইউনূস এসে এটাকে 10 থেকে 15% করে ফেলছে, অর্থাৎ লক্ষ লক্ষ মানুষকে গরিব করে ফেলছে। অসংখ্য মানুষের চাকরি চলে গেছে, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, যার কারণে মানুষের জীবন এখন খুবই হুমকির সম্মুখীন। এমত অবস্থায় আর্মিদের বিচার করে, আর্মিদেরকে ডিস্টেবিলাইজ করে বাংলাদেশ রাষ্ট্রটাকে অস্তিত্বের সংকটের দিকে নিয়ে যাচ্ছে। এবং বাংলাদেশ আর্মি, যে আর্মি বাংলাদেশে 1971 সালে মহান মুক্তিযুদ্ধ পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব রেখেছে, সেই আর্মিকে ধ্বংস করে পাকিস্তান এবং আফগানিস্তানের মতাদর্শের একটা প্যারামিলিটারি আমাদের দেশে প্রতিস্থাপন করার সিদ্ধান্ত ডক্টর ইউনূস নিয়েছে। এখন দেশপ্রেমিক শক্তি যারা আছে, মুক্তিযুদ্ধ প্রেমিক শক্তি যারা আছে, তারা যদি এখন এগিয়ে এসে এটা প্রতিবাদ না করে, এটাকে যদি স্টপ না করে, তাহলে এই বাংলাদেশ রাষ্ট্র আদৌ বাংলাদেশ থাকবে কিনা,
বাংলাদেশ আদৌ আজকের ফরমেটে, আজকের মানচিত্রে, আজকের জাতীয় পতাকায় এবং আমার সোনার বাংলায় থাকবে কিনা, সেটা আসলে সত্যি কিন্তু চিন্তার বিষয়। আপনারা দেখেন যে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর এই পর্যন্ত, নর্মালি আপনিও জানেন আমিও জানি, যে যদি কোনো দেশে কোনো অপরাধ সংগঠিত হয়, সেই অপরাধের বিচার করবে রাষ্ট্র, সেই অপরাধের জন্য গ্রেপ্তার করবে পুলিশ। আপনি দেখেন চিফ জাস্টিস বাইন্দা নিয়ে আসছে ধইরা, কেন? আপনি চিফ জাস্টিস তো ঘর থেকেও বাইরে নাই, তিনি খুনের মামলার আসামি হন কি করে? কিন্তু হয়েছেন তো, তাকেও তো হাত পা বাইন্দা নিয়ে আপনি রাখছেন। তো একটা দেশে যখন সাবেক চিফ জাস্টিস তো কোনো ব্যক্তি না, তিনি প্রতিষ্ঠান, তাকে সম্মান করতে হবে রাষ্ট্রকে সম্মান করার কারণে, কিন্তু তাকেও হাত বেঁধে নেওয়া হয়েছে। তারপরে আপনি যদি দেখেন যে প্রধান নির্বাচন কমিশনার একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তাকে জুতার মালা গলায় দিয়ে পুলিশের সামনে পিটিয়ে পুলিশে দেওয়া হয়। নিয়ম হচ্ছে কারো গায়ে যদি হাত দেয়, কারো গায়ে যদি ডেরবিটরি জুতার মালা দেয়, এটা ক্রিমিনাল অফেন্স, তাকে ধরার কথা ছিল। পুলিশ কি তাকে ধরেছে? ধরে নাই। ধরলো কাকে? ওই নির্বাচন কমিশনকে। তাইলে এখন বোঝেন, বাংলাদেশ না পুরা পৃথিবীর সভ্য মানুষ, সভ্য আর অসভ্য মানুষ তো বোঝেন, এটা তো মনে হয় কাউরে বুঝাইতে হইব না। সভ্য মানুষের নিয়ম হচ্ছে দুষ্টের দমন আর সৃষ্টের লালন, অর্থাৎ আইন। সভ্যতার মূল কথা হচ্ছে যে অপরাধ করবে সে দুষ্ট, তাকে দমন করতে হবে। আর যে অপরাধের শিকার হবে, যে অত্যাচারের শিকার হবে, তাকে লালন করতে হবে, সেভ করতে হবে। তো রাষ্ট্র এখন মনে করেন আপনি আওয়ামী লীগের মনে করেন একজন কর্মী, নেতা না, আপনাকে ধরিয়ে নিয়ে বললো যে আপনি পেশিবাদের দোসর, আপনাকে মারলো, মাইরা পুলিশের কাছে নিয়ে গেল। বিচার হওয়ার কথা ছিল আপনাকে যে মারছে সেই জন্য, কারণ মারতে হইলে কোর্ট অফ ল থেকে জাজমেন্ট হবে, জাজমেন্ট হইয়া বিচার হইলে হয় আপনার জেল হবে, নাহলে ফাঁসি হবে, নাহলে জরিমানা হবে। কিন্তু মানুষ তো গায়ে হাত দিতে পারবে না। কিন্তু এই যে দিচ্ছে, এটা তো অপরাধ। তা এখন দুষ্টের দমন কি বাংলাদেশে আছে? নাই। তাহলে ডক্টর ইউনূস কাদের প্রতিনিধি? ডক্টর ইউনূস হচ্ছে অসভ্য মানুষের প্রতিনিধি, শুয়োরের প্রতিনিধি, মানুষের প্রতিনিধি তারা। কারণ শুয়োর এবং বিড়ালের সমাজে, অসভ্য মানুষের সমাজে কোনো বিচারের ব্যবস্থা নেই। যে যারে পারে তারে কামড়াইবো, যার শক্তি আছে সে কামড়া কামড়ি করবে। কিন্তু আমাদের দেশ তো শুয়োরের সমাজ না, আমাদের দেশটা তো ভদ্র মানুষের সমাজ ছিল, মানুষের সমাজ ছিল, যেটা প্রগ্রেস করতেছিল। এখন ডক্টর ইউনূস কি করছে? এটাকে শুয়োরের সমাজে পরিণত করছে, এটাকে অসভ্য মানুষের সমাজে পরিণত করছে। কিভাবে করছে? ওই যে দুষ্টের দমন করে না, শিষ্টের লালন করে না, এখন হলো শিষ্টকে দমন করে আর দুষ্টকে লালন করে। আমার কথাটা বুঝতে পারছেন? এখন আপনি যদি দুষ্ট হন, আপনি যদি কাউকে দর্শন করতে পারেন, আপনাকে ধরবে না। যে ব্যক্তি দর্শিত হয়েছে সেই আওয়ামী লীগ করতো কিনা সেটা দেখা হবে। আপনি যদি, আপনাকে যদি পিটায়, জুতার গলার মালা দেয়, আপনাকে অ্যারেস্ট করা হবে। বিএনপি, জামাত, এনসিপির ওই বাটপার, রাজাকার, আলবদর, আল শামস এবং খুনি হত্যাকারীদেরকে কিন্তু পুলিশ ধরবে না, সরকার ধরবে না। কেন ধরবে না? কারণ এই সরকার তো সভ্য মানুষের সরকার না। সভ্য মানুষের সমাজ তো এখন আর দেশে নাই। আদিম সমাজ ব্যবস্থা, মাইট ইজ রাইট, যার শক্তি সেই বেঁচে থাকবে, যার শক্তি নেই তাকে হত্যা করা হবে। বাংলাদেশটা সেই জায়গায় চলে গেছে। নাইলে আপনি দেখেন 1971 সালে যে রাজাকার, আল বদর, আল শামস বাংলাদেশকে দর্শন করেছে, 2.5 লক্ষ নারীকে দর্শন করেছে, 1 কোটি মানুষকে গৃহহারা করেছে এবং লক্ষ লক্ষ বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, সেই মানুষদের বিচার করার জন্য যেই আদালতটি স্থাপিত হয়েছে, সেই আদালতে এখন মুক্তিযোদ্ধাদেরকে অপরাধী হিসেবে আদালতে নেওয়া হচ্ছে, মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষদেরকে অপরাধী হিসেবে আদালতে নেওয়া হচ্ছে। যুদ্ধ অপরাধের দায়ে মামলায়, খুনের মামলায় কনভিক্টেড আসামিদের ছেলেবেলেরা এই মামলায় এখন বাদী, সাক্ষী। এখন আরো একটা তথ্য বলি, আমি বেশি সময় নিচ্ছি কিনা জানি না, আমি শেষ করব শীঘ্রই। সেটা হচ্ছে যে যুদ্ধাপরাধীদের মামলার জন্য 2টি বেঞ্চ করা হয়েছে, 2টি কোর্ট করা হয়েছে। একটি কোর্টের বিচারপতি হচ্ছেন, ইনি ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, রিটায়ার, ওনার নাম গোলাম মর্তুজা। তিনি ওই 1971 সালের যে ঘাতক দালাল তাদের পক্ষের মানুষ, তাকে ওখানে বিচারক করা হয়েছে। আরেকটির প্রধান হচ্ছে নজরুল ইসলাম। ওই নজরুল ইসলাম হচ্ছে এই আমাদের জাস্টিস, আমাদের আইনমন্ত্রী যখন আব্দুল মতিন খসরু ছিলেন, এক জামাতিকে বাংলাদেশের বিচারপতি বানাইছিলেন হাইকোর্টে। তো বিচারপতি বানানোর পরে তো তিনি
জাস্টিস সিনা বাবুর সময়ে তিনি এলপিআর এ যায়। আপনি তো জানেন এলপিআর মানে হচ্ছে আপনি এখনো চাকরিতে আছেন আরো 1 বছর, এই সময়ে আপনার চাকরির শর্ত আপনাকে সরকার বেতন দিবে, সব দিবে, আপনি প্রিপারেশন নিবেন, 1 বছর পরে রিটায়ারমেন্টে যাবেন। তো এলপিআর এ থাকা অবস্থায় তিনি সিনা বাবুর কোর্টে যাইয়া দাঁড়াইলেন, জামাতের কনভিক্টেড আসামি, ওই যে কেআরএস সিন্দাবাদের মালিক ছিল, তার নাম জানো কি? মীর কাসেম। মীর কাসেম। মীর কাসেম আলীর আইনজীবী হিসেবে ইনি সিনাবাবুর কোর্টে যায় দাঁড়ায়। কখন? তিনি যখন এলপিআর এ আছেন 2 সপ্তাহ যাওয়ার পরে। তখন মানে আইনজীবীরা দাবি তুললেন যে ইনি তো এখনো জাস্টিস, কারণ হচ্ছে এলপিআর থাকা মানে তো আপনি এখনো রিটায়ারমেন্ট না, আরো 1 বছর আছে, আপনি তো বিচারক থাকা অবস্থায় কোর্টে দাঁড়াইতে পারেন না। তখন এই কোর্ট মুলতবি করা হয়। সেই ব্যক্তি পরবর্তীতে এখন এই মানে রাজাকারদের পক্ষে, যুদ্ধাপরাধী মীর কাসেমের পক্ষে লড়া ব্যক্তি এখন হচ্ছে আমাদের একটি ট্রাইব্যুনালের চেয়ারম্যান। বুঝতে পারছেন? আর এই যে রাজাকার তাইজুল, এই রাজাকার তাইজুল এই যখন আমাদের যুদ্ধাপরাধীদের বিচার হয় তখন জামাতের সব নেতার পক্ষের আইনজীবী ছিলেন। তাহলে আপনি বোঝেন বাংলাদেশে এখন যে বিচারটা হচ্ছে, এটা কি যুদ্ধাপরাধের বিচার হচ্ছে, নাকি মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে কিভাবে 1971 সালে যুদ্ধ করার জন্য শাস্তি দেওয়া যায় সে বিচার হচ্ছে? এটা একটা ওই ল্যাংটা পোলা বাইনাইনে যদি দাঁড় করাইয়া দেন স্যুট টাই পরি, সেও বলতে পারবে। আমাদের এখানে শেখ হাসিনার জন্য একজন বিচার বা একজন লয়ার দেওয়া হয়েছে, তিনি বলেন হাত পা বাইন্দা আমার সাঁতার কাটতে নামাই দিছেন আপনি না। এবং আপনি দেখেন তাইজুলে যখন রাষ্ট্রপক্ষে এই সাবমিশন দিচ্ছে তখন উনি 12, 14, 15 ঘন্টা সাবমিশন দিছে, জাজরা কিন্তু তার একবারও স্টপ করে নাই। 47 সালের যুদ্ধ, ওই পলাশির যুদ্ধ থেকে শুরু করে ইতিহাস বলতেছেন আর জাজরা শুনতেছেন, নোট নিচ্ছেন। কিন্তু শেখ হাসিনার পক্ষে যে জাজ কথা বলছে, আপনি তো প্রচার করছে দেখেন, প্রতি মিনিটে মিনিটে তাকে স্টপ করা হচ্ছে। তার মানে তিনি যেন ফ্লোলেসলি কথা বলতে পারেন না পারেন। অর্থাৎ অর্থাৎ এটা হচ্ছে একটা সাজানো গোছানো এদের একটা মানে ক্রিমিনাল ট্রায়াল, যে ক্রিমিনাল ট্রায়ালটা অবৈধ, এবং এটা একটা যে আইনে এই বিচার চলে না সেই আইনে চলছে। এই বিচার এই জাতির কাছে আওয়ামী লীগের একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা প্রতিজ্ঞা করে যাচ্ছি, এটার বিচার এই বাংলার জমিনে টুডে, টুমরো, অর ডে আফটার আমরা করবই করব।